ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। আমাদের হাতে কার্শিয়াংয়ের ডাউহিলকে নিয়ে লেখা কিছু সোর্স রয়েছে, আর সত্যি বলতে কি বিষয়টা বেশ অদ্ভুত। অদ্ভুত তো বটেই। একদিকে পাইন বনে ঢাকা কুয়াশায় মোড়া একটা শান্ত সুন্দর পাহাড়ি শহর, মানে ছবি দেখলেই মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই। একদম ছবির মতো সুন্দর। কিন্তু এই লেখাগুলোর গভীরে ঢুকলেই বোঝা যায় ওই সৌন্দর্যের আড়ালে অন্য একটা গল্প লুকিয়ে আছে, একটা হাড় হিম করা লোককথা। আমাদের আজকের কাজ হলো এই লোককথার বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখা। শুধু গল্পটা বলা নয়, বরং বোঝার চেষ্টা করা যে কেন এই গল্পটা এত বছর ধরে মানুষকে এতটা আকর্ষণ বা ভয় পাইয়ে আসছে। একদম। আর এই ধরনের লোককথাগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো পরিবেশটাই যেন গল্পের একটা প্রধান চরিত্র হয়ে ওঠে। ঠিক। আমাদের হাতের লেখাগুলো তো সেটাই স্পষ্ট। কার্শিয়াংয়ের কুয়াশা, পাইন গাছের ঘন জঙ্গল আর পাহাড়ের নিস্তব্ধতা, এই সবগুলো মিলেমিশে এমন একটা আবহ তৈরি করে যেখানে অলৌকিক গল্পগুলো খুব সহজেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এখানে প্রকৃতি আর মানুষের মনের ভয় যেন হাত ধরাধরি করে চলে। আর এই শান্ত ছবির ঠিক উল্টো দিকেই তো রয়েছে সেই রাস্তাটার গল্প। লেখাগুলোতে যাকে ডেথ রোড বা মৃত্যুর পথ বলা হচ্ছে, নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়। হয়তো রাস্তাটা নাকি ডাউহিলের গভীর পাইন বনের মধ্যে দিয়ে গেছে, যেখানে দিনের বেলাতেও ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না। আর এই রাস্তাতেই তো সেই বিখ্যাত চরিত্রটির আনাগোনা। সেই মুন্ডহীন কিশোর। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা কোনো একজনের দেখা ভুল নয়। বহু স্থানীয় কাঠুরে যারা ওই জঙ্গল হাতের তালুর মতো চেনে, তারাও নাকি ওই কিশোরকে দেখেছে। আচ্ছা। বর্ণনাটাও খুব নির্দিষ্ট। ছেলেটা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার মাঝে এসে দাঁড়ায়, তারপর কিছুক্ষণ স্থির থেকে আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। তার কোনো মুখ নেই, কোনো অভিব্যক্তি নেই, শুধু একটা অবয়ব। আর এই মাথাবিহীন ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা পৃথিবীর বহু লোককথায় ফিরে ফিরে আসে, যেমন আমেরিকার স্লিপি হলোর গল্প। ও হ্যাঁ। এর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। মুখ বা মাথা হলো আমাদের পরিচয়ের কেন্দ্রবিন্দু। যখন সেটা থাকে না, তখন ভয়টা আর কোনো নির্দিষ্ট ব্যক্তির থাকে না, ওটা একটা বিশুদ্ধ পরিচয়হীন আতঙ্কে পরিণত হয়। লেখাটা হয়তো সেদিকে ইঙ্গিত করছে, এটা কোনো মানুষের ভূত নয়, এটা যেন স্বয়ং ভয়েরই একটা রূপ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, শুধু একটা ছায়ামূর্তি দেখাটা তো ভয়ের, কিন্তু সেটা কি কাউকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট? এই লোককথাটা কেন দাবি করছে যে এর প্রভাব এতটা মারাত্মক? খুব ভালো পয়েন্ট। এখানেই গল্পটা একটা সাধারণ ভূতের গল্প থেকে আলাদা হয়ে যাচ্ছে। লেখাগুলো বলছে যারা তাকে দেখেছে তাদের অনেকেই নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই তো। এমনকি কয়েকজনের অস্বাভাবিক মৃত্যুও হয়েছে। এর মানে হলো ওই কিশোর শুধু একটা দৃশ্য নয়, সে একটা অভিশাপের মতো। তার দর্শন মানেই সর্বনাশ। তার মানে এটা একটা সতর্ক বার্তা, যেন জায়গাটা নিজেই বলছে এখানে এসো না, এলে তোমার ক্ষতি হবে। একদম। এটার নিছক একটা ভুতুরে অভিজ্ঞতা থাকছে না, এটা একটা বিপদ সংকেত হয়ে দাঁড়াচ্ছে। আর এই মারাত্মক পরিণতির বিষয়টা যোগ হওয়াতেই লোককথাটা স্থানীয় মানুষের মনে এত গভীরভাবে গেঁথে গেছে। আচ্ছা। এটা শুধু শোনার গল্প নয়, এটা তাদের কাছে একটা বাস্তব বিপদ। কিন্তু এই অস্বস্তিকর অনুভূতিটা তো শুধু ওই রাস্তাতেই সীমাবদ্ধ নয়, তাই না? না না, একদমই না। লেখাগুলো বলছে এই রহস্যের জাল আরও ছড়ানো। হ্যাঁ, আর এই অনুভূতিটা যেন ওই রাস্তা থেকে ছড়িয়ে পড়েছে পাশের ডাউহিল গার্লস স্কুলে। লেখাগুলোতে বলা হয়েছে স্কুলের কাছেই একটা ভিক্টোরিয়ান আমলের পুরনো ভবন আছে। আচ্ছা। জায়গাটা এমনিতেই বেশ থমথমে, কিন্তু আসল রহস্য ঘনীভূত হয় শীতের ছুটিতে। স্কুল যখন পুরোপুরি খালি, চারদিকে কোনো জনপ্রাণী নেই, তখনই অদ্ভুত সব শব্দ শোনা যায়। ঠিক তাই। ভাবুন একবার, একটা জনশূন্য বন্ধ স্কুল বাড়ি, মাঝরাতে তার ভেতর থেকে বাচ্চাদের ফিসফিসানি কান্নার আওয়াজ ভেসে আসছে। কখনো আবার মনে হয় কেউ যেন করিডোর দিয়ে ছুটে বেড়াচ্ছে, ছোট ছোট পায়ের শব্দ, অথচ বাইরে থেকে দরজা জানালা সব বন্ধ। এই শব্দগুলো কোত্থেকে আসে তার কোনো ব্যাখ্যা নেই। এখানে ভয়ের ধরনটা কিন্তু পাল্টে গেল। রাস্তার ভয়টা ছিল দৃশ্যমান, একটা নির্দিষ্ট অবয়ব, আর স্কুলের ভয়টা পুরোপুরি শ্রুতি নির্ভর, অশরীরী শব্দ। হ্যাঁ। এই হন্টেড স্কুল বা স্তৈহিক স্কুল কিন্তু বিশ্বজুড়ে ভূতের গল্পের একটা খুব জনপ্রিয় থিম।
কেন বলুন তো? স্কুলের সাথে ভয়ের এই সংযোগটা কেন এত জোরালো? কারণ স্কুল হলো শিশুদের জায়গা, যা পবিত্রতা আর সারল্যের প্রতীক। যখন সেই জায়গাতেই অতৃপ্ত আত্মার কান্নার মতো কোনো অশুভ শক্তির আভাস পাওয়া যায়, তখন সেই বৈপরীত্যটা আমাদের ভয়কে বহুগুণ বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা। নিষ্পাপ শৈশবের সাথে এক অজানা দুঃখজনক অতীতের মিশ্রণ, এই কন্ট্রাস্টটাই খুব শক্তিশালী। লেখাগুলোতে যেভাবে বলা হয়েছে অজানা অতৃপ্ত আত্মাদের অভয়ারণ্য, এই লাইনটা শুধু স্কুলের জন্য নয়, পুরো ডাউহিলের জন্যই যেন সত্যি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ভয়টার কথা এখনো বাকি, যেটা কিছু দেখা বা শোনার ওপর নির্ভর করে না। এটা পুরোপুরি একটা অনুভূতি। কোনটা? লেখাগুলোতে বলা হচ্ছে যারা ওই কুয়াশা ঢাকা রাস্তায় একা হাঁটেন তারা প্রায়ই অনুভব করেন যে কেউ যেন নিঃশব্দে তাদের অনুসরণ করছে। ও, একটা অস্বস্তিকর অনুভূতি যে কাঁধের ঠিক পেছনে কেউ আছে, কিন্তু ঘাড় ঘোরালেই সব ফাঁকা। এটা হলো ভয়ের তৃতীয় স্তর এবং সম্ভবত সবচেয়ে কার্যকর। কারণ এখানে ভূতটা বাইরে কোথাও নেই, সেটা আমাদের মনের ভেতরে ঢুকে পড়ছে। ঠিক। এটা আমাদের আদিমতম ভয়গুলোর একটা, দ্য ফিয়ার অফ দি আনসিন প্রেডেটর। জঙ্গলে একা চলার সময় আমাদের পূর্বপুরুষরা সবসময় সতর্ক থাকত যে কোনো শিকারী জন্তু লুকিয়ে আছে কিনা। এই অনুভূতিটা সেই আদিম প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। এখানে ভয়টা আর বাইরের কোনো বস্তু নয়, এটা আমাদের নিজেদের কল্পনা আর স্নায়ুর খেলা। আর এই কারণেই বোধহয় জায়গাটা এত কুখ্যাত। লেখাগুলোতে উল্লেখ আছে যে অনেক পর্যটক, এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও নাকি এই রহস্যের কিনারা করতে এসেছিলেন। হ্যাঁ, আর এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কথা লেখাগুলোতে বলা হয়েছে, সেটাও কিংবদন্তিটাকে আরও জোরালো করে। তারা তো শুধু গল্প শুনতে যায় না, তাদের কাছে ইভিপি বা ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রেকর্ডার, ইএমএফ মিটারের মতো যন্ত্রপাতি থাকে। তারা চেষ্টা করে ভয়ের উৎসটাকে বৈজ্ঞানিকভাবে ধরার। একদম। লেখাগুলোতে যদিও তাদের কোনো নির্দিষ্ট ফাইন্ডিংয়ের কথা বলা নেই, কিন্তু তাদের ব্যর্থতার উল্লেখটাই বুঝিয়ে দেয় যে এই জায়গা রহস্যটা নিছক শোনা কথার চেয়েও গভীর। যখন বিজ্ঞানসম্মত অনুসন্ধানের চেষ্টাও ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষের মনে ভয়টা আরও প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে সব মিলিয়ে দেখলে ডাউহিলের এই লোককথাটা কিন্তু খুব পরিকল্পিতভাবে তৈরি। এটা আমাদের বিভিন্ন ইন্দ্রিয়কে আক্রমণ করে। প্রথমে চোখের ভয়, মুন্ডহীন কিশোর, তারপর কানের ভয়, স্কুলের ভেতর থেকে আসা শব্দ, আর সবশেষে শুধু মনস্তাত্ত্বিক ভয়, অনুসরণ করার অনুভূতি। এটা যেন ভয়ের একটা সম্পূর্ণ প্যাকেজ। লেখাগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি যে এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা জায়গার ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক প্রোফাইল। ডাউহিলকে এমন একটা জায়গা হিসেবে আঁকা হয়েছে যার সৌন্দর্যটাই একটা ফাঁদ। বাহ! এর শান্ত মনোরম চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অমীমাংসিত রহস্য, যা বিভিন্ন রূপে প্রকাশ পায়। সত্যি, এই ছবিটা মন থেকে সহজে মুছে ফেলা যায় না। কুয়াশাচ্ছন্ন সুন্দর একটা হিল স্টেশন, যা চিরকালের জন্য একটা দুঃখজনক এবং ভয়ঙ্কর গল্পের সঙ্গে জড়িয়ে গেছে। দিনের বেলার কার্শিয়াং আর রাতের ডাউহিলের এই বৈপরীত্যের ভাবনাটাই বেশ অস্বস্তিকর। তবে এই পুরো আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, যা আরও ভাবনার অবকাশ রাখে। কী রকম? এই লেখাগুলো এবং সম্ভবত মূল লোককথাটিও মূলত ভয় আর রহস্যের উপর জোর দিয়েছে। মুন্ডহীন কিশোরকে দেখানো হয়েছে, তার ভয়ঙ্কর প্রভাবের কথা বলা হয়েছে, স্কুলের ভুতুরে শব্দের বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু এই সব কিছুর পেছনের কারণটা কি? মানে, ছেলেটি কে ছিল, তার সাথে ঠিক কি ঘটেছিল, কেন তার এই পরিণতি হলো? হ্যাঁ, এই প্রশ্নগুলোর কোনো উত্তর লেখাগুলোতে নেই। গল্পটা শুধু ভয়ের উৎস বর্ণনা করে, কিন্তু সেই উৎসের ইতিহাস বলে না। তাই তো। আর এখানেই হয়তো সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। তার কোনো পরিচয় নেই, কোনো অতীত নেই, সে শুধুই একটা আতঙ্ক। এই পরিচয়হীনতাই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। আর এটাই হয়তো শ্রোতাদের জন্য আমাদের শেষ ভাবনা। এই ধরনের লোককথাগুলো অনেক সময় কোনো সতর্কবার্তা বা কোনো অঞ্চলের মানুষের সম্মিলিত উদ্বেগ বা ভয়ের প্রতিফলন ঘটায়। যদি এমন হয় যে এই মুন্ডহীন কিশোরের গল্পটি কেবল একটি ভূতের গল্প নয়, বরং কোনো ভুলে যাওয়া মর্মান্তিক ঘটনার রূপক হতে পারে। হয়তো অতীতে সেখানে এমন কোনো নৃশংস ঘটনা ঘটেছিল যা মানুষ ভুলে গেলেও জায়গাটা ভোলেনি। অথবা এটা কি শহরের চারপাশের অন্ধকার, ঘন নির্জন জঙ্গল নিয়ে মানুষের সেই আদিম ভয়েরই প্রতীক? লেখাগুলোতে এর কোনো উত্তর নেই, কিন্তু বিষয়টা নিঃসন্দেহে ভাবার মতো।